ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রী শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির 3 মাসে নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। প্রচারণা নিয়ে ব্যস্ত চট্টগ্রামের মেয়র প্রার্থীরা। পুলিশের হিসেবে 603টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সংঘাতের আশঙ্কা নেই বলছেন নির্বাচন কর্মকর্তা। গাইবান্ধায় অসহায় মানুষের নামে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রাকৃতিক সৌন্দর্য সহ জীববৈচিত্র্যের অফুরন্ত ভাণ্ডার সুন্দরবন। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ধ্বংস হচ্ছে সম্পদ, ভালো নেই জেলে, বাওয়ালি ও মোয়াল পরিবারগুলো। এবং নিজেদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এক ম্যাচে জোড়া সেঞ্চুরি পেল বাংলাদেশ। তামিম মুশফিকের সেঞ্চুরি ও সর্বোচ্চ রানের রেকর্ড জুটির দিনে পাকিস্তানের বিপক্ষে পাহাড় সম রান টাইগারদের। বাংলা সময়ের সঙ্গে আছে আমি রঞ্জন শুভ্র এবং আমি ইশরাত জাহান। আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস। দিবসটি উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ বলেছেন, আন্দোলনের নামে বিএনপির 3 মাসের নাশকতা আর মানুষ হত্যার জবাব আগামী সিটি নির্বাচনে ব্যালটের মাধ্যমে জনগণ দেবে। দেশের ইতিহাসের বিশেষ এই দিনটিতে বাংলাদেশের স্থপতি জাতির জনক শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নিয়েও জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এরপর বঙ্গবন্ধু ভবনের চত্বর খুলে দেয়া হয় সাধারণের জন্য। শ্রদ্ধা জানান আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ বলেন, লক্ষ প্রাণের বিনিময়ে পাওয়া যে বাংলাদেশ, তার অগ্রগতি এখন হুমকির মুখে। বিএনপি জামাত রাজনীতির নামে 3 মাস ধরে দেশ জুড়ে নাশকতা চালিয়েছে মন্তব্য করে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়িয়েছিল বলেই দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। বেগম খালেদা জিয়া কোর্টে গেলেন, আত্মসমর্পণ করলেন। তিনি তার কার্যালয় থেকে নিজের বাসভবনে গেলেন। তিনি জাসাসের সেই সভা করতে তার সেই অফিসে গিয়ে তিনি জনগণের কাছে ভোট চাইলেন। কিন্তু যারা হারিয়ে গেছে, যাদেরকে অগ্নিদগ্ধ করে হত্যা করা হয়েছে, যারা সাধারণ দিনমজুর, দিন আনে দিন খায়, নিষ্পাপ শিশু মায়ের কোলে যারা জীবন দিয়েছে, তাদের কি হবে? আসন্ন সিটি নির্বাচনে জনগণ ব্যালটের মাধ্যমে বিএনপির নাশকতার জবাব দেবে বলেও মন্তব্য করেন তিনি। যেখানে নিয়ম আছে যে সরকারের কোনো সুবিধাভোগী কেউ এই নির্বাচনের মাঠে কাজ করতে পারবে না। খালেদা জিয়া নয়াপল্টনের কার্যালয়ে গিয়ে তিনি নির্বাচনী প্রচার শুরু করেছেন এবং শুনেছি যে আজকে তিনি তার সেই গুলশান কার্যালয় থেকে প্রেস কনফারেন্স করে ভোট চাইবেন। এটা নির্বাচনের পরিপন্থী, আচরণ বিধির পরিপন্থী। এটা তিনি পারেন না, কারণ তার সাথেও সরকারের পুলিশ ছিল সেদিন পর্যন্ত। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন অবাধ এবং নিরপেক্ষ হবে, আর এর জন্য নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করবে সরকার। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নানা কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরের মুজিবনগরে পালিত হচ্ছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করেন। পরে শেখ হাসিনা মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় সভা শেষে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, সিটি কর্পোরেশন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি সরকারের নয়, নির্বাচন কমিশনের দায়িত্ব। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। বৈধ হোক অবৈধ হোক, সামরিক সরকারই হোক আর বেসামরিক নির্বাচিত সরকারই হোক, এই সকল সরকারের ধারাবাহিকতা কিন্তু এইখান থেকে এই ঐতিহাসিক মুজিবনগর থেকে শুরু। নির্বাচন কমিশন বসবে লেভেল প্লেইং ফিল্ড আছে কি নাই, এটা তো আমরা একটা পার্টি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করি। আমাদের দৃষ্টিতে আমরা সবাই সমানভাবে কাজ করছি। যারা চিহ্নিত পেট্রোল বোমার সাথে জড়িত ছিল, তারা যদি এখন কেউ যারা আত্মগোপনে ছিল, তারা যদি এখন বেরিয়ে আসে, যারা ওয়ান্টেড, তারা তো গ্রেপ্তার হবেই। এবার সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গ।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে নির্বাচনী প্রচার চালাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী আজম নাসির উদ্দিন ও বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। সকাল 10টার দিকে নগরীর পাথরঘাটা এলাকা থেকে নির্বাচনী প্রচার শুরু করেন আজম নাসির উদ্দিন। এরপর বান্ডেল রোড, ফিরিঙ্গি বাজার সহ আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন আজম নাসির। অন্যদিকে একই সময়ে হালিশহর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। এ সময় তিনি মুনিরনগর, আনন্দবাজার সহ নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ চালান। আমরা 5 বছরের কাছাকাছি কাজ করেছি, অবশিষ্ট অনেক কাজ রয়েছে। এই কাজগুলি করার জন্য, সমাপ্ত করার জন্য আমাদেরকে আরেকটিবার সুযোগ দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। এটা আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রের জন্য রক্ষিত যে কক্ষ বা অফিস, সেখানে বসে আমি অকারণের সময় ব্যয় করব না। আমি প্রত্যেক দিনই চট্টগ্রাম 41টা ওয়ার্ডের কোথাও না কোথাও যাব। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে 719টি কেন্দ্রের মধ্যে 603টি কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বা গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। পুলিশ প্রশাসনের প্রস্তুতকৃত এই তালিকা অনুযায়ী 84% ভোট কেন্দ্রই সহিংসতার ঝুঁকির মধ্যে। আগামী 19 এপ্রিল ঢাকায় প্রধান নির্বাচন কমিশনারের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠকে ঝুঁকিপূর্ণ কেন্দ্রের তালিকা তুলে ধরে গৃহীত ব্যবস্থার ব্যাখ্যা করবেন সিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। তফসিল ঘোষণার পরপরই কেন্দ্র তালিকা চূড়ান্ত করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা তুলে দেওয়া হয়েছিল পুলিশের কাছে। 28 মার্চ থেকে প্রাথমিকভাবে অনুসন্ধান হলো। 9 এপ্রিল প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর শুরু হয় ঝুঁকিপূর্ণ কেন্দ্র শনাক্তের চূড়ান্ত কাজ। নগরীর 707টি কেন্দ্রের মধ্যে 591টি কেন্দ্রকেই গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে, আর জেলার 12টি কেন্দ্রের সবকটি গুরুত্বপূর্ণ। সেন্টার থেকে যা একটু দূরত্ব, একটু দূরে, যেগুলোকে ঘিঞ্জি এলাকায় যাতায়াতে অসুবিধা হয় এরকম, এবং প্রিভিয়াস অভিজ্ঞতার থেকে আমরা ওইটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরে নিই। পুলিশের তালিকা অনুযায়ী কোতোয়ালি থানার 84টি, চকবাজার থানার 24টি, বাইজিদ বোস্তামি থানার 61টি এবং আকবর শাহ থানার 27টি কেন্দ্রের সবগুলি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত। গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো স্পেশাল একটু নজরদারি রাখা হয় এবং ওইখানে পেট্রোলটা, পিকেটটা ওই আশেপাশে রাখা হয়। এদিকে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা এই শীর্ষ কর্মকর্তা মনে করেন গুরুত্বপূর্ণ কেন্দ্রের সংখ্যা বেশি হলেও সংঘাতে তেমন কোনো সংখ্যা নেই। যা যা ব্যবস্থা করার প্রয়োজন একটি সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য পুলিশ কমিশনার মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। আমি বলেছি যেন সকল কেন্দ্র এবং এই ঝুঁকিপূর্ণ কেন্দ্র সহ সকল কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষা ঠিকমতো হয় এবং কোনো ধরনের গোলযোগ সৃষ্টি যেন না হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার 18,13,449 জন ভোটার, আর প্রার্থী হিসেবে রয়েছেন মেয়র পদে 12 জন, সাধারণ কাউন্সিলর পদে 212 জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে 61 জন। নিরাপত্তায় পুলিশ মোতায়েন থাকবে অন্তত 7,500। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ব্যাট করছে বাংলাদেশ। দর্শক চলুন সরাসরি দেখে আসি খেলার কিছু অংশ। The fifth bowler have already hurted Pakistan by more than 75 runs in the quota of 10 overs. So the Bangladeshi batsmen are going the drag. Another boundary that was needed at this moment. He has struck it. Shakib Al Hasan playing a cameo right there. It's a poor delivery down the leg side. I mentioned about the two fielders. Attempted Yorker going wrong on that occasion. Just needed to put the bat to ball and he picks up the boundary. Don't forget that the pitch has played really well, hasn't it? I was expecting it to play in favor of the seamers, especially early on, but it turned out to be a good, really good batting track. As I mentioned earlier, the top order from Pakistan has to click. That's well bowled again to the field. দর্শক, বিটিভির সৌজন্যে আমরা তখন বাংলাদেশের ব্যাটিং দেখছিলাম। শেষ পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 47 ওভারে 4 উইকেটে 316 রান। বাংলা সময় আরো থাকছে। দিনাজপুরের হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র নিহতের ঘটনায় ছাত্রলীগের সভাপতি সহ 30 জনের বিরুদ্ধে মামলা। শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার সিদ্ধান্ত কর্তৃপক্ষের। নিরীহ অসহায় মানুষদের নাম ভাঙিয়ে
সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ উঠেছে। ব্যাংকের ঋণ গ্রহীতা তালিকায় নিজেদের নাম দেখে অবাক হয়েছেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের মানুষ। ভুক্তভোগীদের অভিযোগ, স্থানীয় একটি সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন। তবে এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন সমবায় কর্তৃপক্ষ। ওবায়দুল ইসলামের ক্যামেরায় হেদায়েতুল ইসলাম বাবু রিপোর্ট। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের স্বামীহারা রবিলা বেওয়া বাংলাদেশ সমবায় ব্যাংক লিমিটেডের ঋণ গ্রহীতার তালিকায় যুক্ত হয়েছে তার নাম, কিন্তু ঋণ গ্রহণের বিষয়ে তিনি কিছুই জানেন না। তার মতো ওই তালিকায় নাম উঠেছে আরো 42 জনের। টাকা পয়সা গ্রহণ না করেও ঋণের তালিকায় নিজেদের নাম দেখে রীতিমতো হতভম্ব তারা। জানিও নাই, শুনিও নাই, আমরা অফিসেও দেখি নাই, কিছুই দেখিনি। টাকাটা তুলে নিতে, তা আমি এখন কিভাবে শোধ করবো? আমার তো স্বামী নাই। এই টাকাটা আমি কি করে শোধ করবো বাবা? কোন তো আমার তো দেওয়ার মতো সামর্থ্য নাই। আমি বাপের বাড়িতে থাকি। ব্যাংকের টাকা নোটিশ আসছে, আপনার নামে লোন তুলে নিচ্ছে। তখন থেকে পাগলার অবস্থা বেড়াচ্ছে, খাচ্ছে না, নিচ্ছে না, এই টেনশন করেছে। আমি কি রেখে দেবো? ঋণ কি শোধ করবো? ভুক্তভোগীদের অভিযোগ, মৎস্য প্রকল্পের নামে স্থানীয় নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি সমবায় কর্তৃপক্ষের সহযোগিতায় গ্রামের অসহায় মানুষদের নাম ভাঙিয়ে অর্থ আত্মসাৎ করেছেন। আমার নাম লেখা, অন্য লোকের ছবি দিয়ে সে টাকা উঠেছে, কিন্তু ব্যাংকে যে লোন করছে, ব্যাংকে যে অ্যাকাউন্ট করছে, সেই অ্যাকাউন্টটি হলো অন্য সিগনেচার। এই ম্যানেজার সহ এর যোগ সাজে চক্রান্ত করে এই সিদ্দিককে এই টাকা উঠানোর সহযোগিতা করছে। এদিকে অভিযুক্ত আবু ইউসুফের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে সমবায় কর্তৃপক্ষ বলছে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। তারা তদন্তের জন্য আবেদন করছে, আমাদের জেলা সভাপতি ছুটিতে থাকাতে উনি আসার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 2013 সালে নাকাই বিল পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি গঠন করা হয়, আর চলতি বছরের মার্চ মাসে 42 সদস্যের নামে সমবায় ব্যাংক থেকে 13,30,000 টাকা উত্তোলন করা হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দর্শক, সম্প্রচারের 4 বছর শেষে 5ম বছরে পা রাখল সময়। এই বিশেষ দিনে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবন নিয়ে থাকছে 3টি রিপোর্ট। বিরতির পর সুন্দরবনের জয়মনি থেকে সরাসরি জানাবেন পারমিতা হিম ও সাজিদ রাজু। এখন প্রতিটি পার্কি ফ্যামিলি প্যাক বিস্কিটের সাথে একটি আকর্ষণীয় চা চামচ অথবা গ্লাসম্যান একদম ফ্রি। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি সুন্দরবনের জয়মনিতে। সেখানে আছেন আমাদের সহকর্মী পারমিতা হিম ও সাজিদ রাজু। হ্যাঁ ইশরাত, ধন্যবাদ আপনাকে। আজকে আমরা যে এই সময় টেলিভিশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে সুন্দরবনের জয়মনিতে আছি, এবং এর আগেও আমরা একটি বুলেটিন পড়েছি, আপনারা দেখেছেন। আমরা সুন্দরবনের খুব কাছাকাছি দাঁড়িয়ে আছি এবং বাংলার সময় আপনাদের সাথে যোগ দিতে পেরে আমাদের ভালো লাগছে। আর রাজু তো সুন্দরবনের খুব কাছে দাঁড়িয়ে আছে। আমি জানি না রাজু কেমন আসলে পিছনে এত সুন্দর, এত বড় একটি সুন্দরবন পিছনে রেখে আসলে দর্শকদের সঙ্গে আমরা কথা বলতে পারছি, এর আনন্দের মধ্যে ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং আমাদের ধারণা যে দর্শক আপনারা এই সুন্দরবন দেখে নিশ্চয়ই সুন্দরবন দেখার আগ্রহ আপনাদের মনের মধ্যে জেগে উঠছে। তো পারমিতা, আমাদের হাতে সুন্দরবন নিয়ে বেশ কয়েকটি রিপোর্ট আছে, আমরা দর্শক আপনাদেরকে এই রিপোর্টগুলো দেখাবো। আমাদের হাতে শুরুতেই যে রিপোর্টটি আছে, পারমিতা আপনি শুরু করুন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ রাজু। বাংলাদেশের মাটি, পানি, আবহাওয়ায় গড়ে ওঠা এই সুন্দরবন জীববৈচিত্র্যের এক অফুরন্ত ভান্ডার। কিন্তু জলবায়ু পরিবর্তন কিংবা বন উজাড় সহ নানা কারণে বনের জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন যে এখনই ম্যানগ্রোভ এই বনের অবক্ষয় রোধ করা না গেলে ভবিষ্যৎ হয়ে উঠবে বিপদাপন্ন। আবুল বাশারের ছবি নিয়ে তরিকুল ইসলামের একটি রিপোর্ট। মাত্র 2 থেকে 3 বছর আগেও সুন্দরবনের কোল ঘেঁষে গড়ে ওঠা জনপদের মানুষের ঘুম ভাঙত পাখির কলতানে। বর্তমানে সেসব পাখির ডাক আর শুনতে পান না তারা। সুন্দরবনের জীববৈচিত্র্য সম্পর্কে কোনো ধারণা না থাকলেও স্থানীয় মানুষ বুঝতে পারে বন আর আগের অবস্থানে নেই। আগের মতো গাছ বাসলা হয় না এখন। সুন্দরবন মাছ শাক নাই, মাছ শাক বীজ দিয়ে মারতেছে, এমনি মাছ শাক কমে গেছে। অনেক পাখি টাকি ছিল, গাছ গাছালি, এটা অন্যরকম একটা পরিবেশ ছিল। এক পরিসংখ্যান অনুযায়ী মৎস্য সমৃদ্ধ সুন্দরবনের নদীখালে মাছের প্রাচুর্য হ্রাস পেয়েছে। বনের অসংখ্য পশু পাখির জীবন বিপন্ন হয়ে পড়েছে। বনের গাছে গাছে অগণিত বানর এখন আর নজরে আসে না। বাঘের অভয়ারণ্য আর হরিণের বিচরণ ক্ষেত্র দুই হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন মানুষের পাশাপাশি বারবার প্রকৃতির আঘাত সুন্দরবনের জীববৈচিত্র্যের ভারসাম্যকে ব্যাহত করছে। একটির অনুপস্থিতি অপর জীবের অস্তিত্বকে সংকটাপন্ন করে তুলছে। এর প্রভাব অত্যন্ত অশুভ এবং সুদূরপ্রসারী। পরিবেশবিদরা বলছেন উদ্ভিদ, পশু পাখি ও প্রাণীকুল প্রাকৃতিক ভারসাম্য রক্ষার ক্ষেত্রে একে অন্যের পরিপূরক। এজন্য নির্বিচারে গাছ কাটা ও বিষ দিয়ে মাছ ধরার কারণে অনেক প্রাণী সুন্দরবন থেকে বিলুপ্ত হয়ে গেছে। আবার অনেক প্রাণী এখন বিপদাপন্ন হয়ে পড়েছে। বিষ দেওয়া মানে হলো
পুরো জলজ একটা মানে প্রাণীর মেসাকার অবস্থা, পুরোটা মরে যাবে। জলজ প্রাণী যত বেশি থাকবে তার স্থলজ গাছপালা তত বেশি থাকবে। পুরো সুন্দরবনেই কিন্তু লবণের কারণে 3 ভাগে বিভক্ত, একটা আপনার পলিহ্যালাইন জোন, একটা অলিগোহ্যালাইন জোন, একটা মেসোহ্যালাইন জোন। সুন্দরবনের বেশিরভাগ অংশই কিন্তু এই ক্ষতিগ্রস্ত, কিন্তু মনুষ্য সৃষ্টি অনেক বেশি। তবে বন বিভাগের কর্মকর্তারা বলছেন সুন্দরবনের জীববৈচিত্র্য সমুন্নত রাখতে সবকিছু পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের টাইগার সেন্সাস চলছে, কুমির চলছে, আগামীতে ওয়াইল্ড বোর এবং অন্যান্য স্পেসিস যেগুলো আছে এগুলোরও পর্যায়ক্রমে আমরা করতে থাকবো। সুন্দরবনে ইতিমধ্যে আমরা স্মার্ট পেট্রোলিং চালু করেছি, এটাকে জোরদার করা হবে। সুন্দরবনের জীববৈচিত্র্যের বর্তমান অবস্থা নির্ণয়ের জন্য ভূজৈব রাসায়নিক পরীক্ষা এবং সমন্বিত পদক্ষেপের উপর গুরুত্ব আরোপ করেছেন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। ভালো নেই এই সুন্দরবনের উপর নির্ভরশীল বাওয়ালি, জেলে ও মোয়াল পরিবার। নদীতে মাছ আছে, গাছে মৌচাকের দেখা মিলছে, কিন্তু প্রত্যাশার চেয়েও তা কম। যেটুকু পাওয়া যাচ্ছে তাও আবার ডাকাতদের কবলে পড়ে সর্বস্ব হারাতে হচ্ছে। আর বন বিভাগ বনে প্রবেশ ও নদী খালে মাছ ধরায় কড়াকড়ি শর্ত আরোপ করায় মরার উপর খাড়ার ঘা দেখা দিয়েছে। তরিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। খুলনার দাকোপে সুন্দরবন সংলগ্ন জেলেপল্লীর বাসিন্দা ইলিয়াস ফকির বংশ পরম্পরায় সুন্দরবনের নদী ও খাল থেকে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। আগের মতো জালে মাছ ধরা না পড়ায় এখন পরিবার পরিজন নিয়ে কষ্টে চলছে সংসার। একই অবস্থা বনের উপর নির্ভরশীল অন্যান্য মানুষেরও। স্থানীয়দের অভিযোগ, অবাধে চিংড়ি পোনা নিধন ও বিষ দিয়ে মাছ ধরার কারণে এর সংকট দেখা দিয়েছে। এছাড়া গোলপাতা বা মধু সংগ্রহে পাশ নিয়ে বনে ঢুকতে গেলে পোহাতে হয় বন বিভাগের ঝামেলা। এরপর জলদস্যু ও বনদস্যুদের দিতে হয় দাবিকৃত চাঁদা। সব মিলিয়ে বনজীবীরা এখন চরমভাবে বিপর্যস্ত। গাঙে মাছ ছিল, বড় বড় মাছ ছিল, এখন সেই ধরনের মাছ নাই। তাতে দেখা যায় আমরা জ্বালিয়ে শান্তি না, অশান্তিতে আর কি বসবাস। মাছ হাত মুখে গিয়ে এই নেট জাল দিচ্ছে, এত পোনা মুখে যাচ্ছে। দেখা যাচ্ছে যে বিজলি ছোট ছোট বাচ্চাগুলো এও তো মারা শেষ। আমরা ঠিক মতো মধু পাই না, কাঁকড়া পাই না। আর কাঁকড়া ধরতে গেলে সরকারি যে রেট আছে তাছাড়া আমাদের কাছে রেভিনিউ বেশি নেই। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনের ওপর নির্ভরশীল মানুষগুলোকে একটি ব্যবস্থাপনার মধ্যে আনতে পারলে সুন্দরবনের সুরক্ষা নিশ্চিত হবে। সুন্দরবনের সাতক্ষীরা থেকে শুরু করে একেবারে কক্সবাজার পর্যন্ত টোটাল বেল্ট, উপকূলীয় বেল্ট এবং সুন্দরবন বেল্ট, টোটাল জায়গাতে এই উপকূলীয় মানুষদেরকে কিভাবে বিকল্প জীবনাচারে আমরা তাদেরকে নিয়ে আসতে পারি, সেজন্য ওই জায়গায় যেই আমাদের এই ব্যবস্থাগুলো নিতে হবে। এদিকে সুন্দরবনের ওপর চাপ কমাতে বনজীবীদের বিকল্প পেশার কথা চিন্তা করে কার্যক্রম শুরু করেছে বন বিভাগ। অল্টারনেটিভ ইনকাম জেনারেশনের জন্য আমাদের কিছু কিছু প্রকল্প কাজ করছে। এই প্রকল্পের মাধ্যমে বনজীবীদের হয়তো জীবন জীবিকার সুব্যবস্থা করা যেতে পারে। পরিসংখ্যান অনুযায়ী সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 3.5 লাখ। সময় সংবাদ, খুলনা। দর্শক, আমরা এখন আছি সুন্দরবনের একদমই সামনে। এখানে আমাদের সঙ্গে আজকে একজন অতিথি যোগ দিয়েছেন, তিনি বিভাগীয় বন কর্মকর্তা আমির হোসেন চৌধুরী। তিনি আমাদের সঙ্গে আজকে যোগ দিয়েছেন, আমরা তার সঙ্গে এই সুন্দরবন নিয়ে কথা বলবো। জনাব আমির হোসেন চৌধুরী, আপনাকে সময় সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। আমির হোসেন চৌধুরী, আমরা জানি যে কয়েকদিন আগেই একটি তেলের ট্যাঙ্কার এখানে ডুবে গিয়েছিল। পাশাপাশি আমরা যে কয়েকটি রিপোর্ট দেখলাম, এখানে সুন্দরবন পরিবেশ ধ্বংসের অনেকগুলো আলামত আমরা এখান থেকে কিন্তু পাচ্ছি। তো এই বন ধ্বংস হলে নিশ্চয়ই আমাদের জনপদও বিপজ্জনক হয়ে উঠবে এবং জনপদ টিকে থাকবে না। আপনারা এই বন সংরক্ষণের জন্য কি কি পদক্ষেপ নিয়েছেন এবং কিভাবে কাজ করছেন? আপনি জানেন তেলের ট্যাঙ্কারটা গত বছরের ডিসেম্বরের 9 তারিখে ডুবেছিল। তারপরে এখানে আমাদের প্রচেষ্টা এবং স্থানীয় জনগণের সাথে নিয়ে আমরা প্রায় 68,200 লিটার ফার্নেস অয়েল আমরা উত্তোলন করেছিলাম এবং বাকিটা কতগুলো মেজার নেওয়ার কারণে মূলত তেলটা জঙ্গলের মধ্যে খুব বেশি ঢুকতে পারেনি, মূলত শ্যালা নদীতে ছিল এবং শ্যালা নদীতে যেহেতু ওপেন, এখানে জোয়ার ভাটা আছে, এখানে হয়তো নদীর বিস্তীর্ণ এলাকায় এটা ছড়িয়ে গিয়েছে। তারপরে আপনার ইউএন বিশেষজ্ঞরা এখানে আসলেন, তারা এখানে 1 সপ্তাহ এখানে টোটাল বনটা মনিটরিং করলেন এবং ওনারা সরকারের কাছে যে রিপোর্ট পেশ করেছেন তাতে বলেছেন এটা একটা, এই দুর্ঘটনাটা একটা অ্যালার্ম কলের মতো ছিল। এখানে খুব বেশি ক্ষতি এখনো এখানে হয়ে যায়, কিন্তু আরো যাতে ক্ষতি না হয় এই ব্যাপারে কি আপনাদের কোনো পদক্ষেপ আছে? এটা মূলত জানেন যে 2011 সাল থেকে যখন বাংলা ঘাসিয়াখালী চ্যানেলটা যখন সিল্টেড আপ হয়ে বন্ধ হয়ে গেল, তখন থেকেই কিন্তু মূলত বনের মধ্যে দিয়ে তেলের ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজ গুলো চলাচল শুরু করলো। তা এই দুর্ঘটনার পরে এখন
আমি যতদূর জানি সরকারের খুব টপ প্রায়োরিটি হচ্ছে মংলা ঘষিয়াখালী চ্যানেলটা ড্রেজিং করে ফেলা, এবং এটা খুব দ্রুত গতিতে হচ্ছে। এবং কিছুদিন আগে মাননীয় নৌ পরিবহন মন্ত্রীও বলে গেছেন ওনারা আশা করছেন হয়তো আগামী জুনের মধ্যেই বা জুনের হয়তো পরবর্তীতেই মংলা ঘষিয়াখালী চ্যানেলটা চালু হয়ে যাবে, এবং এটা চালু হয়ে গেলে যে দুর্ঘটনাটা ঘটলো আর ভবিষ্যতে এটা না হওয়া সম্ভব। জনাব আমির হোসেন চৌধুরী, সুন্দরবন তো বিশ্বের বৃহৎ ম্যানগ্রোভ বন এবং এর চেয়ে বড় বন আর পৃথিবীতে কোথাও নেই। এত বড় একটি সম্পদ আমরা পেয়েছি, এই বিরল একটি জায়গা, এটি দেখার জন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে আসেন, বাংলাদেশের পর্যটকরা এখানে আসেন, এবং আমরা এখানে আমাদের আসতে হয়েছে। এবং আমরা দেখলাম যে রাস্তাঘাটের এত করুণ অবস্থা, থাকা খাওয়ার খুব ভালো ব্যবস্থা নেই, এবং বন ঘুরে দেখার কোনো ভালো ব্যবস্থাও এখানে নেই। তাহলে পর্যটন যদি আমরা বিকাশ করতে চাই পর্যটন শিল্পের, পর্যটকদের আকর্ষণের জন্য তো তাদের ঘুরে দেখানোর এই ব্যবস্থাগুলো থাকা উচিত। সেক্ষেত্রে আপনারা আসলে কি ভাবছেন? এটা মূলত হচ্ছে পর্যটকটা মংলাকে আমরা বলতে পারি হচ্ছে সুন্দরবনের গেটওয়ে। সকল পর্যটক সাধারণত খুলনায় আসে বা সরাসরি মংলায় আসে, কিন্তু মংলাতে মানে পর্যটক বান্ধব কোনো আবাসন এই ধরনের এখনো গড়ে ওঠেনি। সাধারণত পর্যটকরা খুলনায় আসে, খুলনায় থেকে সুন্দরবনে ট্যুরিজমটা হয় সাধারণত আপনি জানেন যে ভেসেল বেসড। খুলনা অথবা মংলা থেকে টুরিস্টরা ইয়েতে ওঠে, লঞ্চে ওঠে এবং সুন্দরবনে চলে যায়। এবং আমরাও চাই যে সুন্দরবনকে কোনো ধরনের ডিস্টার্ব না করে ভেসেলে টুরিস্টরা ট্যুরিজম করবে, বাট তারা অবস্থান করবে মংলায় অথবা খুলনায়। সুতরাং যদি মংলাতে আমরা যদি আরো বেশি আবাসন ব্যবস্থা, বিশেষ করে পর্যটন কর্পোরেশন যদি এখানে আবাসন সুবিধা করে দিতে পারে, এবং আরো যদি প্রাইভেট ট্যুরিজম কোম্পানি যেগুলো আছে তারা যদি আরো বেশি তাদেরকে অ্যাট্রাক্ট করা যায়, তাহলে সুন্দরবনের ট্যুরিজমটা ফ্লোরিশ করার মতো সাংঘাতিক একটা সম্ভাবনা আমাদের দেশে আছে। আমরাও আশা করি জনাব আমির হোসেন চৌধুরী, সুন্দরবন বেঁচে থাকুক আমাদের জনপদ, এবং আমাদের সৌন্দর্য ধীরে ধীরে বিকশিত হোক, এবং সারা বিশ্বের বিভিন্ন জায়গা পর্যন্ত সুন্দরবনের সৌন্দর্যের কথা ছড়িয়ে পড়ুক। জনাব আমির হোসেন চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের হাতে আরো একটি প্রতিবেদন রয়েছে, এই প্রতিবেদনটি আপনাদের জন্য পরিবেশন করছে আমাদের আরেক সহকর্মী পারমিতা হিম। শুধু দেশের নয়, বিশ্বের দর্শনীয় স্থানগুলোর একটি এই সুন্দরবন। এই সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর হাজার হাজার পর্যটক আসেন সুন্দরবনে, কিন্তু পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ সুবিধা দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি। সুন্দরবনকে পর্যটন বান্ধব হিসেবে গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের দীর্ঘদিনের দাবি এখনো রয়ে গেছে উপেক্ষিত। সরকারও বঞ্চিত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে। মোংলা প্রতিনিধি হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে তরিকুল ইসলামের আরেকটি রিপোর্ট। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ করতে দেশি ও বিদেশি পর্যটকরা প্রতিদিনই ভিড় করেন সুন্দরবনের আঙিনায়। বন বিভাগের হিসাব অনুযায়ী ক্রমান্বয়ে বাড়ছে এ সংখ্যা, কিন্তু বনে প্রবেশ, এর সৌন্দর্য উপভোগ এবং নিরাপদে বন থেকে ফিরে আসা সবই চলে অনির্দিষ্টভাবে। সুন্দরবনে রয়েছে বিশুদ্ধ পানির তীব্র সংকট, পর্যটকদের জন্য নেই ভালো মানের আবাসন ব্যবস্থা, নিরাপত্তা ব্যবস্থাও নাজুক। প্রতিটি লঞ্চে দেওয়া হয় মাত্র 2 জন বনরক্ষী, মাঝে মধ্যে তাও মেলে না। ওয়াচ টাওয়ারের সংখ্যা হাতে গোনা, উডেন ট্রেলের অবস্থাও নাজুক। পর্যটকরা বলছেন এসব সমস্যার সমাধান করা গেলে পর্যটন খাত থেকে বন বিভাগের রাজস্ব কয়েক গুণ বেড়ে যেত। একটা ছোট পেরিফেরির মধ্যে আমরা ঘুরছি, এটা যদি আরেকটু ভিতরে যাওয়া যেত। এখানে সিকিউরিটির অভাব আছে, অনেক দূর থেকে আসলে পরে তারা ব্যাক করতে পারে না, রাত্রে থাকার জন্য কোনো ব্যবস্থা করা, খাওয়ার ব্যবস্থাটা থাকতে পারতো। বিশেষ করে সবচেয়ে কষ্ট হয় পানির কষ্টটা, এখানে এন্টারটেইনমেন্টের আরো ব্যবস্থা থাকলে অনেক ভালো হতো। সুন্দরবনকে ঘিরে খুলনা অঞ্চলে গড়ে উঠেছে বেশ কিছু প্রতিষ্ঠান, যথাযথ পর্যবেক্ষণ এবং পর্যটন কেন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত না হওয়ার কারণে সুন্দরবন কেন্দ্রিক পর্যটন শিল্পের বিকাশ হচ্ছে না। মনিটরের সিস্টেমটা ডেভেলপ করতে হবে, সরকারের পক্ষ থেকে জিনিসগুলা সহজ করে দিতে পারে। এখানে পর্যটনের একটা সেল বা অফিস খুলনাতে থাকা প্রয়োজন পর্যটনের বিকাশের জন্য। ফরেস্ট ডিপার্টমেন্ট সুন্দরবনকে রক্ষার দায়িত্বে বা এর ব্যবস্থাপনার দায়িত্বে আছে, সেটা থাক, তাহলে এই ব্যবসাটা আরো দিন দিন প্রসার ঘটবে। তবে পর্যটকদের সুযোগ সুবিধা বাড়ানোর কাজ চলছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। সুন্দরবনে পর্যটকদের যে আকর্ষণ, এটা ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু, এবং এটা একটা ভালো রাজস্বের উৎস কিন্তু বন বিভাগের। এটাকে প্রমোট করার জন্য বন বিভাগ বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে। 2012-13 অর্থ বছরে সুন্দরবন ভ্রমণে আসেন 1,40,000 পর্যটক। বন বিভাগের রাজস্ব আয় হয় 1,98,00,000 টাকা, আর 2013-14 অর্থ বছরে আসেন 1 লাখ পর্যটক। সুন্দরবন অঞ্চলকে পর্যটন শিল্প হিসেবে প্রতিষ্ঠিত করতে পারলে
এখানকার মানুষ নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি বন থেকে অবৈধ সম্পদ আহরণে নিরুৎসাহিত হবে। সুন্দরবনের করমজল থেকে তরিকুল ইসলাম, সময় সংবাদ। দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন সুন্দরবন নিয়ে আমাদের কয়েকটি প্রতিবেদন এবং একজন বন কর্মকর্তার সঙ্গে কথাও বলছিল রাজু। আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে সুন্দরবন নিয়ে পারমিতাহীন দর্শকদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রেম এবং দ্রোহের কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কিন্তু জন্ম সুন্দরবনের এই এলাকাতে। এবং আমার মনে হয় যে এত সুন্দর একটি পরিবেশ, এখানে জন্মগ্রহণ করলে কবি হওয়াটা, আমার মনে হয় যে সাহিত্যিক হওয়াটা, এটি বোধহয় খুব বেশি অস্বাভাবিক কোনো ব্যাপার আমার না। হ্যাঁ ঠিক আছে রাজু, তবে বাঘের ভয়ও আছে, বাঘ কিন্তু কবি হওয়ার আগেই খেয়ে ফেলতে পারে। অবশ্যই তা তো থাকবেই, সুন্দরবন যেহেতু আছে, বাঘ আমাদের ঐতিহ্য, সেটিও থাকবে। তো দর্শক, আমার মনে হয় যে এই সুন্দরবনের যে সৌন্দর্য, সুন্দরবনের যে আমাদের অহংকার করার মতো একটি জিনিস আমাদের রয়েছে, সেটি আমার মনে হয় যে সারা বিশ্বের মানুষকে এটি জানিয়ে দিতে দেওয়াটা খুব বেশি জরুরি হয়ে পড়েছে আমাদের জন্য। আমরা যে প্রোগ্রামগুলো করছিলাম দর্শকদের সুন্দরবন থেকে জানাচ্ছিলাম, নিশ্চয়ই দর্শকরাও খুব বেশি উৎসাহিত হবে সুন্দরবন ঘুরে দেখতে। অবশ্যই আমার কাছে মনে হয় যে আমরা যতটা উপভোগ করছি হয়তো তারা ততটা উপভোগ করতে পারছেন না, কিন্তু আমরা আজকে যে আয়োজনটি করেছি সেটি দর্শকরা নিশ্চয়ই উপভোগ করছেন। দর্শক, আমরা আমাদের এই সময় টেলিভিশনের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিন্তু আমরা আজকে বিকেল ৫টায় একটা সংবাদ এখান থেকে আপনারা দেখেছেন। এখন বাংলা সময়ের কিছু অংশ আমরা এখানে ছিলাম এবং আশা করছি আগামী জন্মদিনেও, আগামী প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা আপনাদের জন্য কোনো ভালো জায়গা থেকে হয়তো দর্শনীয় কোনো জায়গা এবং এমনই কোনো উপভোগ্য জায়গায় আমরা যাব এবং সেখান থেকে আপনাদের জন্য আরো অনেক চমক নিয়ে আমরা হাজির থাকবো। দর্শক, আপনারা দেখছেন বাংলার সময়, আমরা দুইজন পারমিতাহীন এবং আমি সাজিদ রাজু এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখছেন বাংলার সময়। চলে যাব স্টুডিওতে রঞ্জনের কাছে। রঞ্জন। দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র নিহতের ঘটনায় ছাত্রলীগের সভাপতি সহ অজ্ঞাত 30 জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এটিএম শফিকুল ইসলাম বাদী হয়ে ছাত্রলীগের সভাপতি ইফতেখার হোসেন রিয়েল, সাধারণ সম্পাদক অরুণ কান্তি রায় সহ অজ্ঞাতনামা 30 জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করেন। এর আগে একাডেমিক কাউন্সিলের সভায় বিশ্ববিদ্যালয়ের ডিন ডক্টর আনিস খানকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 3 দিনের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে যে কোনো ধরনের নাশকতা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গতকাল রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দিনাজপুরের হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত ও 10 জন আহত হয়। ঘটনা বিশ্লেষণে তদন্ত করার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, যে তদন্ত কমিটির নাম আজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রকাশ করবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম, অফিসিয়াল কাজকর্ম, ছাত্রদের ক্লাস পরীক্ষা সবকিছুই স্বাভাবিকভাবে চলবে, এই সিদ্ধান্ত গৃহীত হয়। রাত্রে যে ঘটনা হয়েছে এটা একটা কমন স্টাইলের, তাই না? একটা ঝুটিকে আধা ঘন্টা 3টা মাইক্রোবাস করে এসেছে, আমাদের সিকিউরিটি যদি ওখানে আটকাইতে পারতো তাহলে এই ঘটনাটা ঘটতো না। 2 জন নিরীহ ছাত্র যে জীবনহানি হলো, এটার জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের পরিবার আসলে মর্মাহত, শোকাহত এবং এর সাথে যারা জড়িত তাদের ব্যবস্থা আমরা নিব। বহিরাগত বা কোনো সন্ত্রাসীদেরকে বিশ্ববিদ্যালয়ের ভিতরে প্রবেশ করতে দেওয়া হবে না এবং আমরা সর্বদা তৎপর আছি এবং পরিস্থিতি ভালো। কুড়িগ্রামে 8ম শ্রেণীর এক শিক্ষার্থী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে মেয়েটির পরিবার। এ ঘটনায় জড়িত সন্দেহে 3 জনকে আটক করা হয়েছে। পুলিশ জানায় গতকাল দুপুর 1টার দিকে বই কিনতে উলিপুর বাজারে যায় 2 কিশোরী। বই কিনে বাড়ি ফেরার জন্য বাসস্ট্যান্ড এলাকায় গাড়ি আসার অপেক্ষা করছিল তারা। এ সময় কয়েকজন জোর করে তাদের পাশের তেলের গুদামে নিয়ে গিয়ে গণধর্ষণ করে এবং অপর কিশোরীকেও ধর্ষণের চেষ্টা চালায়। ঘটনার পরে নির্যাতনের শিকার কিশোরী বিষয়টি পরিবারে জানালে 5 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা আরও 2 থেকে 3 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর গতকাল রাতে ওই তেলের গুদামের দারোয়ান সহ 3 জনকে আটক করা হয়। পুলিশ তড়িৎ ব্যবস্থা নিয়েছে, 3 জনকে গ্রেপ্তার করেছে, বাকিদেরকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, মামলা হয়েছে এবং আমরা বিষয়টি খুব সহজেই শনাক্ত করতে পেরেছি এবং আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 2 দেশের চোরাকারবারিদের নিজেদের মধ্যে সুসম্পর্ক থাকায় সীমান্তে চোরাচালান ও হত্যা সম্পূর্ণ রোধ করা সম্ভব হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।
দুপুরে লালমনিরহাট 15 বিজিবি ব্যাটালিয়নের দরবার হলে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আমাদেরকে কিন্তু ওই নিয়ম নীতির মধ্য থেকে এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। তখন যেমন ঘটনার সাথে সাথে কিন্তু আমরা তাদেরকে ডেকে ওই যে মিটিং করি, যেটা আপনারা অভ্যস্ত হয়তো ফ্ল্যাগ মিটিং করি, এবং সেখানে কিন্তু আমরা জোরালো প্রতিবাদ জানাই যে কেন তাদেরকে হত্যা করা হয়েছে। সীমান্তে যেগুলো হয় স্মাগলারি, কারণ একজন আরেকজনের দোষর না হলে কেউ দিবে, ওই পারে এদের মধ্যে এই আন্তরিকতা এই সম্পর্কের কারণেই তো স্মাগলিংটা হচ্ছে। তো তারা কিন্তু তারা কিন্তু হলো বিএসএফের শত্রু, আমাদেরও শত্রু। পহেলা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শ্লীলতাহানির প্রতিবাদে রাজশাহীতে চোখে কালো কাপড় বেঁধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরের দিকে নগরীর আলোপেট্টি মোড়ে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে খেলাঘর নামের একটি সংগঠন। চোখে কালো কাপড় বেঁধে সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশ নেন। এ সময় তারা প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেন। এছাড়াও শ্লীলতাহানির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তারা। বাংলা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সিটি নির্বাচনে বিএনপির 3 মাসের নাশকতার জবাব দেবে জনগণ, বললেন তোফায়েল। প্রচারণা নিয়ে ব্যস্ত চট্টগ্রামের মেয়র প্রার্থীরা। পুলিশের হিসেবে 603টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ, সংঘাতের আশঙ্কা নেই বলছেন নির্বাচন কর্মকর্তা। গাইবান্ধায় অসহায় মানুষের নামে সমবায় ব্যাংক থেকে ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগ, তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। প্রাকৃতিক সৌন্দর্য সহ জীববৈচিত্র্যের অফুরন্ত ভাণ্ডার সুন্দরবন। জলবায়ু পরিবর্তন সহ নানা কারণে ধ্বংস হচ্ছে সম্পদ, ভালো নেই জেলে, বাওয়ালি ও মৌয়াল পরিবারগুলো। Once again, gets gone for. He could get the 100. Celebration time for Mushfiqur Rahim. এবং এক ম্যাচে তামিম মুশফিকের জোড়া সেঞ্চুরি, বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ক্রিকেট ইতিহাসে দলীয় সর্বোচ্চ 329 রানের সংগ্রহ টাইগারদের। দর্শক, এই ছিল বাংলা সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন, *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।